যখন আছো বলি, দেখছো কিছু নাকি? না। শুনছো কিছু? না তো। তুমি দেখছি সাধু লোক, তোকতাক জানো নাকি ভূতের মন্তর? না না, তেল দাও তো, তেল দাও, চলে যাই, সব বাজে কথা। আচ্ছা, একটা মেয়েকে ওখানে কোনোদিন দেখোনি? বউ মতন, কোনো গন্ধ পাওনি? কিসের গন্ধ? ফুলের সুগন্ধ। না না না। তুমি খুব বেঁচে গিয়েছো। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের ৭ সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মায়া। পাঠ শৈবাল বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দাশগুপ্ত ও সুমিত কুমার রায়। গল্প মায়া। ২ বছর আগের কথা বলি। এখনো অল্প অল্প যেন মনে পড়ে। সব ভুল হয়ে যায়। কি করে এখানে এলাম? বগুলা থেকে রাস্তা চলে গেল সিঁদরানির দিকে। চলি সেই রাস্তা ধরেই। রাধুনী বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তা গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই অবিচারে চাকরিটা গেল। ঝি চুরি আমি করিনি, কে করেছে আমি জানিও না। অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া, সর্ষে, বেজের ডাঙা পার হতে হতে বেলা দুপুর ঘুরে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এসব অজপাড়া গায়ে আর চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলি সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যি সত্যি ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম। শরীর ঠান্ডা হলো, কিন্তু পেট সমানে জ্বলছে। এ সময় কোনো বনের ফল নেই, চোখে তো পড়ে না। যেদিকেই চাই কিচ্ছু দেখতে পাচ্ছি না। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল। আমাকে দেখে বললে, বাড়ি কোথায়? আগে আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়? আপনি কি সন্ধান দিতে পারেন? রসো রসো, নেনি, সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গল ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকলো। বললে, আমার নাম নিবারণ চক্রবর্তী। এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকি নে। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। ও, এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3 খনা ঘরে আমরা থাকি, বুঝলে? কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে। ও, তাতে সব রকমের ফলের গাছ আছে। ওই 12 ভূতে খায়। তুমি এখানে থাকবে? হ্যাঁ, থাকতে পারি। কি কাজ করতে? রাঁধুনির কাজ। তা যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো, দুজনে খাই। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো। আমার খাওয়ার ব্যবস্থা করে দিলে তখনই। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে, নাও নাও নাও, বিশ্রাম করো। হ্যাঁ হ্যাঁ,
পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা তখন নেই। রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম। তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বললে, চা করতে জানো? একটু চা করো। হ্যাঁ। চিঁড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। সন্ধ্যার পর বললে, কি গো, ভাত চড়িয়ে দাও। সরু আতপ আছে, গাওয়া ঘি আছে, আলু ভাতে ভাত, ব্যাস। যে আকে যে আকে। তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও। ঝিঙে আছে রান্নাঘরের পিছনে, আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা। ও, আর একটা কথা, রান্নাঘরে সর্বদা আলো জ্বেলে রাখবে। হ্যাঁ, তা তো রাখতেই হবে। অন্ধকারে কি রান্না করা যায়? তাই বলছি আর কি। মস্ত বড় বাড়ি, ওপরে নিচে বোধহয় 14-15খানা ঘর হবে। এছাড়া টানা বারান্দা, 2-4খানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়া। রোয়াকের ওমুড়োয় 4-5টা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ওমুড়োয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি। আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম। বাবা, কি আগাছা জঙ্গল রান্নাঘরের পিছনে! বুনো ঝিঙে গাছ, যাকে এঁটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই। অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটি বউ মতো কি মেয়ে ছেলে আমার সামনাসামনি, 10 দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে 8 ঘন্টা দিয়েই আমার মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পিছন ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আর একবার চেয়ে দেখলাম। দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। কি গো, ঝিঙে পেলে? হ্যাঁ হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে। আর একজন কি যেন তুলছিল। আর একজন? কোথায়? ওই রান্নাঘরের পিছনে, বেশি জঙ্গলের দিকে। পুরুষ মানুষ? না না, একটা বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন যেন হয়ে গেল। বললে, কোথায় বউ? চলো দেখি দেখি। আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই নেই। নিবারণ বললে, কই কই বউ? হ্যাঁ তাই তো, কিন্তু এখানেই তো ছিল, ওই ঝোপটার কাছে। সত্য সব। চলো চলো চলো, দিন দুপুরে বউ দেখলে আপনি। আমি একটু আশ্চর্য হলাম। যদি একজন পাড়া গায়ের বৌঝি দুটো জংলি ঝিঙে তুলতে এসেই থাকে, তাতে তো খাপ্পা হবার কি আছে ভেবে পাইনি। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে? রাত্রে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সে ঝিঙে চুরির কথা তুললে। বললে, আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? হ্যাঁ, তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? হ্যাঁ। তাহলে যাওনি কেন? আমি বুঝলাম না তাতে দোষ কি হলো। বুড়োটা খিটখিটে ধরনের। বিনা আলোতে যখন সব দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউটাকে পর্যন্ত, তখন আলো না নিয়ে গিয়ে কি এমন দোষ করেছি? বুড়ো বললে, না 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 না, সন্ধ্যের পর সর্বদা আলো কাছে রাখবে। কেন? তাই বলছি। আচ্ছা, তোমার বয়স কত?
37-38 হবে। অনেক কম বয়স আমার চেয়ে। আর হলো গিয়ে 63, বুঝলে? ও যা বলি কান পেতে শোনো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। রাত্রে শুয়ে আছি, ওপরের ঘরে কিসের যেন ঘটঘট শব্দ শুনে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানাটানি শব্দ, কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে, কিন্তু এত রাত্রিরে, বাবা কি বাতিগ্রস্ত মানুষ। সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বললে, আমি? হ্যাঁ, অনেক রাতে। হ্যাঁ, না, ঠিক। আমাকে বললেই হতো, আমি না হয় গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাবার সময় বারবার বলে গেল, নিজের ঘরের লোকের মতো ঠেকো ঠাকুর। পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পোঁতো, আমার খাস জমি পড়ে আছে 3 বিঘে, ভদ্রাসন হলো 1.5 বিঘের ওপর। লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে। খাটো, তরকারি উৎপন্ন করো, খাও, বেচো, তোমার নিজের বাড়ি ভাববে, বুঝলে? দেখাশোনা করো, থাকো, ভাবনা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে আর একটা কথা। কি? চক্রবর্তী বুড়ো অকারণে সুর খাটো করে বললে, কত লোকে ভাঙচি দেবে, কারো কথা শুনো না যেন। বাড়ি দেখাশোনা যেমন করবে, নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না। আচ্ছা। গাছের ফল ফুলুরি তুমি খাবে, 2টো ঘর খোলা রইল তোমার জন্যে। ঠিক আছে। বুড়ো চলে গেল, আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে এত বড় বাড়ি, বড় বড় 2খানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে, তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তো আছেই। বাড়িতে পাতকুয়া, জলের কষ্ট নেই, শুকনো কাঠও আছে যথেষ্ট, কাজেই কাঠের কষ্ট নেই। 10টা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো, প্রায় 1/2 মণ সরু আতপ চালও আছে। গাছ ভরা আম কাঁঠাল, এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম। বাপ রে, কি বন জঙ্গল গাখানার ভেতরে! আর এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই? কাউকে দেখতে পাচ্ছি না তো। জঙ্গল ভেঙে সুড়ি পথ ধরে 1/2 মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভাঁড়। আমার দেখে বললে, বাড়ি কোথায়? এখানে আছে নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তী? কেন? হ্যাঁ, ওই দেখাশোনা করি, কাল এসেছি। ও বাড়িতে থাকতে পারবে না। কেন? এই বলে দিলাম, দেখে নিও। কত লোক ও বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না, তা অন্য লোক। ও বাড়ির ছেলে বউয়ের কোশমিনকালেও ও বাড়িতে আসে না। কেন? তা জানি না, ও বড় ভয়ানক বাড়ি। তুমি বিদেশি লোক, খুব সাবধান। ও, আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সত্যি বাড়িখানার চেহারা কিরকম যেন, ও যেন একটা জীবন্ত জীব। আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। এমন তোর চেহারা কেন? কিছু না, লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে অত হিত করবার কি দরকার ছিল বাপু তোমার? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে,
কত লোক কত কথা বলবে, কারো কথায় কান দিও না। কিছু না, ওই গাছপালার ফল ফুলুরি গাঁয়ের লোক চুরি করে খায় কি না, বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত ঘটে, সেই জন্যই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলা ঝিঙে চুরি করছিল। অনেকদিন এমন আরামে থাকিনি। বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না করা, ব্যাস মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে এসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির মালিক আমি, কারো কিচ্ছু বলার নেই, আমাকে যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালের মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন ওপরের বারান্দাকে কেউ হাত পা ধুলে জল পড়ে, বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে সামনে সমানে মোটা ধারায়। ওপরে সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গিয়েছেন, সুতরাং দোতলায় যাওয়ার কোনো উপায় আমার নেই। তাহলে এই জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা খরাতে জল রেখে গিয়েছিলেন ওপরের বারান্দাতে, সেই কলসি কিভাবে উল্টে গিয়ে পড়ে থাকবে। নিশ্চয়ই তাই, তাছাড়া জল আসবে কোত্থেকে। একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়। কি একটা ফুলের গন্ধ আসছে, বেশ সুবাস ফুলের। কি ফুল? ঘুমের ঘরে ভাবছি এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তাড়াক করে লাফিয়ে উঠলাম। ওকে, জানলার সামনে দিয়ে একটি বউ চলে গেল রোয়াক বেয়ে। হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হবার নয়। আমি তক্ষুনি উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন। ওই বউটি যেন ওই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এতক্ষণ। না, এ কোনো ফুলের সুবাস নয়, এ কিসের সুবাস? কিন্তু আমার তো মাথায় আসছে না কিছু। কেমন এক অন্যরকম যেন লাগছে, কিরকম যেন নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ও একটা বউ কেন রোয়াক বেয়ে খানিক আগে চলে গিয়েছিল, সেই ছড়িয়ে গেছে তীব্র সুবাস কিনা, কিন্তু কোনো দিকে তো তাকে দেখা গেল না। কোথায় গেল সে? সে রাত্রে সেই পর্যন্ত। কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন। মনটা হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরি তরকারি আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে। একটা অসুবিধা এখানে থাকবার, বড্ড নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি একঘর লোকও থাকতো তবে এত কষ্ট হতো না। কথা বলবার একটা লোক নেই, এই হলো মহা কষ্ট। সেদিন দুপুরে এক ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দায় অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। কি ভীষণ অট্টহাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল সে ভীষণ হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, খলখল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসির শব্দে। হাত ফেলে রেখে দৌড়ে গেলাম। রোয়াকে গিয়ে ওপরের দিকে তাকিয়ে দেখি কিছুই না। নিচে জানলা যেমন বন্ধ, ওপরের ঘরে সারবন্দি জানলাও তেমনি বন্ধ। হাসির লহর তখন থেকেই নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি? কোনো বদমাইশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে? ওপরে সিঁড়ির মুখে গিয়ে দেখি না, দরজায় তেমনি কুলুপ ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা দিনমান, চারিদিকে সূর্যের আলো। এই সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম
তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছে তুলে খাও। আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালি খাওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি। আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিসই প্রথম। কান পেতে রইলাম ওপরের ঘরে কোনো শব্দ আসে কিনা শুনতে। ছুঁচ পড়া শব্দও পেলাম না। খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে, হাসছে। ঘুমের মধ্যে আমিও যেন ওদের কথাবার্তা শুনছি। কেউ যেন একটা বিয়ে বাড়ির ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে ওই লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যে পাওয়া যায় না, সেই রকম। হয়তো সবটাই আমার মনের ভুল। সেই যে ভাব হয়েছিল হাসি শুনে, তারই ফল। এরপর 9 দিন আর কোনো কিছু ঘটেনি। মানুষের মনের অভ্যেস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালাম ওসব কিছু না। কি শুনতে কি শুনেছি, বউ দেখা চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সব ভুল। এই 9 দিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দাই আর শুধুই ঘুমোই, কাজকর্ম কিচ্ছু নেই। কেমন এক রকমের কুড়েমি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসি, কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন কেমন যেন এক রকমের অবসাদ এসে গিয়েছে। শুধুই আরাম করতে ইচ্ছা হয়। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পিছনে সেই ঝিঙের জঙ্গলটা একটু পরিষ্কার করে দিই। ঝিঙের লতাগুলো বাঁচিয়ে রাখতে হবে অবশ্য। ওখানে ঝালের চারা পুঁতব। আর একটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যেই, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, মেরেন, শাবল, কুড়ুল সব মজুত আছে। ঘরের কোণে একটা হাত করাতে স্তব। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, এই আধ ঘন্টাও হবে না। হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহাকলরব উপস্থিত হলো। অনেকগুলো লোক, আন্দাজ 50 একসঙ্গে হই হই করে উঠল। জঙ্গল পরিষ্কার ফেলে আমি ওপরের দিকে চেয়ে দেখলাম সামনের রোয়াকে এসে দাঁড়ালাম। কই, দরজা জানলার একটা কপাটা তো খোলেনি দোতলার, যেমন আছে তেমনি আছে। ব্যাপারটা কি? বাড়িটা মৃগী রোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে ওঠে কেন? এবার তো ভুল হওয়ার কোনো কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার শুনেছি আমি এইমাত্র। এখন আবার চারিদিক নিস্তব্ধ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে। এই গোলমালের মধ্যেই দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে। না, সেখানেও কেউ নেই। সেদিন রাত্রে এক ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ দেখতে এক রকম। একই লোক যেন 50টি হয়েছে। একই রকম মনে হয় প্রথমটা। বহু আরশিতে যেন একটা মুখই দেখছি। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে আজ কে যেন এসেছে। একজন তার উত্তর দিলে, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি। যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে। সব মিথ্যে, সব মিথ্যে। কোথায় বাড়ি? আমরা তো কেউ দেখিনি। তবে এসো, আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কথায় বলে ভূতের নৃত্য। শুনেই এসেছিলাম এতদিন, এইবার সচক্ষে দেখলাম। সে কি কাণ্ড!
অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করলে। আমার দেহের ভিতর প্রাণ কতবার যে এলো, কতবার গেল, আর তার সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানার বা আমার কোনো অংশ তারা স্পর্শ করলো না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন শেষ রাত্রে জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানার উপর পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরে ঠান্ডা বাতাসে। আমি আধো অচেতনভাবে জানলার বাইরের জ্যোৎস্নামাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনি বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখেছিল? সে নাচ কি ভুল? খেয়ে দিয়ে পরম আরামে শুয়ে আমি কি সেই স্বপ্ন দেখেছি? তাই যদি হয় তবে এই শেষ রাত্রে ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা এলো কোথা থেকে? সেই বউটি যখন চলাফেরা করে তখনই এমন সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা ভুল হতে পারে না। এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বনফুলের সুবাস হয়তো, জানি না। তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি বলল, কিরকম আছো বলি, দেখছো কিছু নাকি? না। শুনছো কিছু? না তো। তুমি দেখছি সাধু লোক, তোকতাক জানো নাকি ভূতের মন্তর? না না, তেল দাও তো, তেল দাও, চলে যাই, সব বাজে কথা। আচ্ছা, একটা মেয়েকে ওখানে কোনোদিন দেখনি? বউ মতন, কোনো গন্ধ পাওনি? কিসের গন্ধ? ফুলের সুগন্ধ? না না না। তুমি খুব বেঁচে গিয়েছ। তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতে পেত ওখানে প্রায়। ও এমন তো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। হ্যাঁ? দুটি লোকের এই রকম হয়েছে এ পর্যন্ত। ও বাড়ি ভূতের আড্ডা। ভূতে লোককে পাগল করে দেয়, তাদের কাণ্ডজ্ঞান থাকে না। এমন ভালো লাগে এ বাড়ি না খেয়ে না দিয়ে ওখানে পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্তর জানো। আমরা তো ও বাড়ির ত্রিসীমানায় যাইনি, মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি? বাড়ির সীমানায় পা না দিতেই আমার মনে হলো, না, সব ভুল। পরম সুখে আছি। এ ছেড়ে কোথায় যাব? বেশ আছি, খাসা আছি, তোফা খাসা আছি। সেই থেকে আজ 2 বছর পরে আছি এ বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনেটা নিয়ে কিছুই দেয় না, অবশ্য তাতে আমার কিছু যায় আসে না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, আর দিনরাত ওদের নৃত্য দেখি। ওদের মধ্যেই বাস করি। এক পাও যাইনি এই বাড়ি ছেড়ে। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।